শোনো ছোট বৌমা, মানছি বাবান তার জীবনসঙ্গী বাছাই করবার ভার তোমাকেই দিয়েছে, আর তুমিও তোমার একমাত্র ছেলের জন্য যোগ্য পাত্রী বাছাই করছো আপন খেয়ালে। কিন্তু তাই বলে সেনবাড়ির পরম্পরা তুমি জলাঞ্জলি দেবে আর আমি বেঁচে থাকতে তা পা দুলিয়ে দুলিয়ে দেখব, তা তো হয় না। কোন পরম্পরার কথা বলছেন মা? আমি বাবানের জন্য চাকুরিরতা মেয়ে বাছাই করেছি, এতেই আপত্তি কি আপনার? তাতে ক্ষতি কি? দেখো মৃন্ময়ী, সেনবাড়ির মেয়ে বউরা চাকরি করে না, তাদের প্রয়োজনই পড়ে না। বড় ভাসুরের কথায় হেসে ওঠে মৃন্ময়ী। ওর হাজারো দোষের মধ্যে এই আরেক দোষ। যখনই ওকে কেউ শাসন করতে আসে তখনই ওর হাসি পায়। এই 58 বছর বয়সেও সেই বদভ্যাস ওর গেল না। এই যেমন এখন ঘরে ওর শ্বশুর শাশুড়ি, 2 ভাসুর যা, ওর স্বামী কৃষ্ণেন্দুও উপস্থিত। সবার মাঝে দাঁড়িয়ে ওর বড় ভাসুর ওকে পারিবারিক মানমর্যাদা নিয়ে কিছু বলছিলেন। অমনি ওর হাসি পেল। শেষে হাসি সামলে মৃন্ময়ী কোনো রাগঢাক না করে সকলের সামনেই বলল, ঠিক কিরকম প্রয়োজন পড়লে মেয়েদের চাকরি করাটা আপনি যুক্তিসঙ্গত বলে মনে করেন দাদাভাই? মেরুদণ্ড সোজা করে দাঁড়াবার জন্য একটি মেয়েকে আর্থিক অনটনের মধ্যে পড়তে হবে, কিংবা তার পিঠ থেকে যেতে হবে দেওয়ালে? আর তেমনটা না হলে সে সরীসৃপ হয়েই বাঁচবে, তাই তো? তোমার সবেতেই বড্ড জেদ মৃন্ময়ী। এতগুলো মেয়ে দেখা হয়েছে বাবানের জন্য, তার মধ্যে অনেক চাকরিরতা মেয়েই তো বলেছে যে বিয়ের পর তারা চাকরি ছাড়তে রাজি। সেসব মেয়েদের বাদের খাতায় তুলে তোমার সেই প্রফেসরকেই পছন্দ হলো, যে কিনা স্পষ্ট জানিয়ে দিল চাকরি সে কোনো মূল্যেই ছাড়বে না। বাবান কি আমাদের কম রোজগার করে? অত মোটা মাইনে পায় বাবান। ওর বউয়ের রোজগারের প্রয়োজনটা কোথায়? ওর মেজ ভাসুরও বিরক্তি সহকারে বলল, মেজদা, তিস্তাকে আমার মনে ধরেছে ওর ওই বলিষ্ঠ আত্মমর্যাদা বোধের জন্যই। যারা বাবানের মোটা মাইনে আর বড় মাপের চাকরি দেখে নিজেদের চাকরি ছাড়তে এক পায়ে রাজি ছিল, আমি ভেবে পাই না কিসের নিশ্চয়তায় তারা নিজের পায়ের তলার মাটি বিকিয়ে দিতে সম্মত হলো। তা তুমি বুঝবে কোথা থেকে? মেয়েরা নিজের সংসার পাবার জন্য অমন অনেক কিছুই করে। আর ওই প্রফেসরনি তো তার উপর আবার বাবা মায়ের একমাত্র সন্তান। ওই প্রফেসরের টাকা তো বাপের বাড়িতেই ঢালবে। শাশুড়ির শেষের কথাটায় রীতিমতো কঠিন হয়ে ওঠে মৃন্ময়ীর মুখ। সে খুব শান্ত গলায় বলে, হ্যাঁ মা, তিস্তা ওর উপার্জিত অর্থ নিশ্চয়ই ঢালবে বাপের বাড়িতে, বরং ওখানেই ঢালবে। যে বাবা মার রক্ত জল করে সন্তান মানুষ করল, তাদের দেখবে না আর আমাদের সর্বস্ব লুটিয়ে দেবে? আপনার নাতি যদি তার রোজগারের সব ওখানে দেয়, সহ্য হবে আপনার মা? আহ মৃন্ময়ী, কি সব বলছো? আলতো করে স্ত্রীকে বলে কৃষ্ণেন্দু। কেন, আমি অন্যায় অসঙ্গত কি বললাম? তাছাড়া তোমাদের কারোর যদি এমনটা মনে হয় যে চাকুরিরতা মেয়ে আনবার পেছনে তার রোজগারের অর্থটাই কারণ, তাহলে বলে রাখি, আমি আমার হবু বৌমাকে বলে দিয়েছি তার রোজগারের উপর প্রথম এবং প্রধান অধিকার তার বাবা মায়ের। একটা কানাকড়িও আমার চাই না। মৃন্ময়ী যে প্রকৃতই এমনটা বলবার জোর রাখে তা কৃষ্ণেন্দুর থেকে ভালো কেউ জানে না। 4 দশকের বছরের সংসার জীবনে একদিনের জন্য একটা টাকাও হাত পেতে চায়নি মৃন্ময়ী। শিক্ষাগত যোগ্যতা কম হলেও আত্মমর্যাদা বোধটা ওর বরাবরই বড্ড বেশি। তাই পরিবারের সকলের তীব্র আপত্তি অসন্তুষ্টিকে অদেখা করে মৃন্ময়ী চালিয়ে গেছে ওর সেলাইয়ের কাজ। কৃষ্ণেন্দু অবশ্য 2-1 বার বলেছিল, এত কষ্ট করবার কি প্রয়োজন মৃন্ময়ী? তোমার যা লাগবে আমায় বলো। সে কেবল স্বামীর চোখে চোখ রেখে বলেছিল, এতে আমি যে তৃপ্তি খুঁজে পাই, এই তৃপ্তি তুমি কি দিতে পারবে আমায়? সেই প্রশ্নের কোনো উত্তর খুঁজে পায়নি কৃষ্ণেন্দু। সেই মৃন্ময়ী যে পুত্রবধূর উপার্জনের উপর একরত্তি দাবি রাখবে না, এটাই স্বাভাবিক। ও, তুমি তাহলে সেই প্রফেসরকেই বৌমা মেনে নিয়েছ? বাহ, তবে তো মিটেই গেল। ব্যঙ্গের সুরে বলল ওর বড় ভাসুর। হ্যাঁ দাদা ভাই, আসলে আমি চিরকাল এমন মেয়েকেই বাবানের জীবন সঙ্গী হিসেবে চেয়েছি, যে প্রকৃত অর্থেই ওর অর্ধাঙ্গিনী হবে, সব দায়িত্ব কাঁধে কাঁধ মিলিয়ে পালন করবে। আমার ছেলে যেন কোনোদিনও ভুলেও স্ত্রীকে আর্থিক নির্ভরশীলতার জন্য অসম্মান করবার আস্পর্ধা না দেখায়। তাই এমন বৌমাই চেয়েছি আমি। ওহো, তার মানে এই বাড়ির মেয়ে বউরা যারা রোজগার করে না
তারা কেউ প্রকৃত অর্থে অর্ধাঙ্গিনী নয়। কি তাই তো বোঝাতে চাইছো? রীতিমতো ঝাঁঝালো স্বরে বলেন মৃন্ময়ী শাশুড়ি। এই প্রশ্নের উত্তর আমার দেবার প্রয়োজন নেই মা। সামান্য একটা সেফটির পিনের পাতা কেনবার জন্য যখন হাত পাততে হয় তখনই এর জবাব মেলে। আমি কোথাও কাউকে খাটো করছি না মা। আমি নিজেও যেখানে পরগাছা সেখানে অত আস্পর্ধা দেখাই কি করে? তবে আমি এমন একটা দিনের স্বপ্ন দেখি যখন কোনো বেকার মেয়ের বিয়ে হবে না। একমাত্র সেদিনই বাবা মায়েরা মেয়ের বিয়ের আগে তার পড়াশুনো আর চাকরির ভাবনায় বিনিদ্র রজনী কাটাবে। কথাগুলো বলার সময় মৃন্ময়ীর চোখ মুখের দ্যুতি সকলকে স্তব্ধ করে দেয়। আর ওর স্বামী কৃষ্ণেন্দু মুগ্ধ হয়ে চেয়ে মনে মনে ভাবে, বিধাতা কোন ধাতু দিয়ে গড়েছেন তোমার ওই হৃদয়খানা মৃন্ময়ী? পারলাম কি আমি তার প্রাপ্য যত্নটুকু নিতে? কিরে ছোড়দা, তুই কিছু বলছিস না কেন? বউকে ভালোবাসিস বলে চিরকাল তুই তার সব অন্যায় আবদার মেনেই যাবি? এতদিন সবাই তোকে স্ত্রৈণ বলে ঠাট্টা করে এসেছে, নানান মন্তব্য করেছে, অথচ আমি কিন্তু তোকে ঠিক ওই একই কারণে শ্রদ্ধা করে এসেছি। কিন্তু আজ আমারও বড্ড রাগ হচ্ছে তোর উপর। এই বয়সে এসে এখন ছোট বৌদির মনে হচ্ছে সব ছেড়ে ছুড়ে হাঁটা দেবে, আর তুই কেবল চেয়ে চেয়ে দেখবি, আটকাবি না তাকে। কৃষ্ণেন্দু এতক্ষণ চুপ করে শুনছিল বোন পর্ণার আকুলতা। পর্ণা যখনই শুনেছে মৃন্ময়ী বাবানের বিয়ের পর হিমাচল প্রদেশের একটি বৃদ্ধাশ্রমে পাকাপাকিভাবে চলে যাচ্ছে, কিছুতেই ওকে সামলানো যাচ্ছে না। এই বাড়িতে কৃষ্ণেন্দু আর বাবানের পর যদি কেউ মৃন্ময়ীকে চোখে হারায় তবে সে ওর এই ছোট ননদিনী পর্ণা। ওর শ্বশুরমশাইও মনে মনে বড্ড স্নেহ করেন ছোট বৌমাকে, তবে স্ত্রীর ভয় তা ব্যক্ত করেন না। এছাড়া বাড়ির বাকিদের কাছে মৃন্ময়ী বড্ড দেমাগী, ভীষণ জেদি। আমি তো এতগুলো বছর ওই মানুষটাকে আটকেই রাখলাম রে। ওর মতো ইস্পাতকে এই সংকীর্ণ গণ্ডিতে কেবলই আবদ্ধ করে রাখলাম, শানটুকু দেবার সাহস জোটাতে পারলাম না। আর ওর সবটুকু উজাড় করে সমৃদ্ধ করে দিল আমার জীবন। আর আজ যখন ওর জীবনের উদ্বৃত্তটুকু নিজের জন্য নিজের মতো করে খরচ করতে চাইছে, সেখানেও কর্তৃত্ব চালাতে বলছিস আমাকে? বরং এবার আগল খুলে দিলে যদি আমার অপরাধ লাঘব হয় কিছুটা। মৃন্ময়ী এতক্ষণ ওকে কেন্দ্র করে ভাই বোনের কথোপকথন শুনছিল। এবার পর্ণার কাছে এগিয়ে এসে ওর হাত দুটো ধরে বলল, তোর ছোট বৌদি তো চিরকালের ছন্ন ছাড়া সৃষ্টি ছাড়া। এতগুলো বছর তবুও তোর এই ভালো মানুষ দাদাটি অনেক সহ্য করে গেছে আমাকে। এবার সবার ছুটি। আর তাছাড়া আমার তো ওপারের ডাক আসেনি রে। বলেই প্রাণখোলা হাসিতে বুকে টেনে নিল পর্ণাকে। তোরা চাইলেই ছুটে যাস আমার কাছে, আমিও মন চাইলে আসব। তুই তো জানিস আমার সারা জীবনের একটাই স্বপ্ন, পাহাড় আঁকড়ে থাকবো শেষ জীবনে। ওই বৃদ্ধাশ্রমে কাটাবো আমার রিটায়ারমেন্ট লাইফ। হাউসওয়াইফ বলে কি রিটায়ারমেন্ট নেব না? আবারও মনোরম হাসিতে ভরিয়ে দিল ঘর। পর্ণা জড়িয়ে ধরল ওর প্রাণের সখীকে। সবাই ঠিকই বলে ছোট বৌদি, তুই বড্ড দেমাগী, নিজে যা বুঝবি তাই, তোকে বোঝায় সাধ্ধিকার। দরজার পাশে দাঁড়িয়ে মৃন্ময়ীর শ্বশুর সবটাই শুনছিলেন। কাছে এগিয়ে এসে বৌমার মাথায় হাত রেখে বললেন, এই দিমাগ নিয়েই বাঁচিস মা, আর পারলে এই বুড়ো ছেলেটাকেও কাছে ডেকে নিস। এই 40 বছরের সংসারে আজ প্রথম মৃন্ময়ীর চোখে জল দেখল কৃষ্ণেন্দু। শ্বশুরের পায়ে হাত দিয়ে প্রণাম করে বলল, মন কেমন করলেই চলে যাবেন বাবা, আমি একটু দূরে যাচ্ছি কেবল, দূরত্ব তো বরাদ্দ করছি না বাবা।